হ্যালো ফ্রেন্ডস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিসিএস প্রিলি 2017-এর ম্যাথ এবং রিজনিংয়ের সমস্ত কোশ্চেন নিয়ে। আমরা এর আগে 2015 এবং 2016 কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি একটু দেখে নেবে। তো চলো আজকের ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নিই। কি আছে? চুজ দ্য অড, অর্থাৎ এখানে কোনটি অড সেটা তোমাকে নির্ণয় করতে হবে। কি কি আছে? স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, গ্রসবেরি আর হচ্ছে বেরি বেরি। তো এখানে দেখো, এই যে প্রথমে যে তিনটে রয়েছে, এক থেকে এ থেকে সি, তিনটি হচ্ছে ফল, তাই তো? আর এখানে যে বেরি বেরি রয়েছে, এটা হচ্ছে একটা রোগ, যা কিনা ভিটামিন B1-এর অভাবে হয়। তাহলে এখানে অড কি হবে? অপশন নাম্বার ডি। 2 নম্বর কি আছে দেখো, নাম্বার যদি ম্যাথমেটিক্সের সাথে সম্পর্কযুক্ত হয়, সেই রকমভাবে নোটস কিসের সাথে সম্পর্কযুক্ত হবে? তো নোটস হবে এখানে কারেন্সির সাথে সম্পর্কযুক্ত। বাকি যা রয়েছে এগুলো একটাও কিন্তু এর সাথে যাচ্ছে না। তাহলে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। ক্রিকেট যদি ইংল্যান্ডের সাথে সম্পর্কযুক্ত হয়, তাহলে বেসবল কার হবে? আমরা জানি ইংল্যান্ডের জাতীয় খেলা হচ্ছে কি ক্রিকেট, তাহলে একই রকমভাবে বেসবল কোথাকার? বেসবল হবে আমেরিকার জাতীয় খেলা। চলো অপশন নেক্সট কোশ্চেন। কোডিং ডিকোডিং থেকে একটা কোশ্চেন রয়েছে। তো আমরা কোডিং ডিকোডিং এর কোশ্চেনগুলো যখনই সলভ করবো বলেছিলাম যে নিচে নিচে আগে লিখে নেবে। তো এখানে কিসের কোড দেওয়া আছে? ম্যাশন। তো আমরা লিখলাম যে ম্যাশন, তাই তো? সবসময় নিচে নিচে করবে। ম্যাশন ইকুয়াল টু কি দেওয়া আছে? বি NBTPO। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, দেখো ঠিক তার পরের ওয়ার্ডটি রয়েছে, পরের লেটারটি রয়েছে, তাই তো? পরের লেটার। তাহলে আমরা এখানে তার পরের লেটার দিয়ে যদি করে দিই, দেখো কি আসবে? ডাব্লিউ আছে, ডাব্লিউর পরে এক্স আসবে। তাহলে এখানে এক্স দিয়ে শুরু আছে একমাত্র অপশন নাম্বার এ। তাহলে বাকিগুলো কিন্তু আমার আর দেখার প্রয়োজনই পড়ছে না, যেহেতু প্রত্যেকটার পরের ওয়ার্ড থাকছে, তাই তো? দেখো ও এর পরে পি, তো এখানে পি আমরা দেখতে পাচ্ছি, ঠিকই আছে। তো আর সময় আমি নষ্ট করছি না। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো বয়ের কোড এখানে বলে দিয়েছে। কোডিং ডিকোডিং থেকে যখনই কোশ্চেন দেখবে, তোমার টার্গেট হবে আগে নিচে নিচে লিখে দাও, যে কোডগুলো ওরা বলে দেবে, তাই তো? লিখে দিলাম। দেন ওরা চেয়েছে কি? গার্লস ইকুয়াল টু কি হবে? GIRL। একটা জিনিস লক্ষ্য করো, যার যার নিচে অর্থাৎ অপোজিট, তাই তো? তার প্লেস ভ্যালুটা কি চেয়েছে? দেখো বি এর অপোজিটে জেড থাকে, ও এর অপোজিটে পি থাকে, ওয়াই এর অপোজিটে সি থাকে। তাহলে একই রকমভাবে গার্লস, জি এর অপোজিটে কি থাকে? এটা আমাকে এখান থেকে বের করতে হবে। আহ, তাই কি না, সরি, এখানে একটু ভুল হয়ে গেল। লজিকটা এইভাবে নয়, আমি আবার একটু দেখাচ্ছি। BOY, বি এর অপোজিটে জেড নয়, একটু ভুল বলা হলো। এখানে কি আসবে? ZPC। দেখো ক্রস ভাবে এসছে, যে ও এর পরে জেড, দেখো বি এর পরে সি, ও এর পরে পি। তাহলে একই রকমভাবে আমরা এটাকে করব তিনটে নিয়ে। আর এর পরে এস হয়, তাই তো? তারপরে আই এর পরে কি? আই এর পরে জে হয়, জি এর পরে এইচ হয়, এল এর পরে এম হয়। তাহলে আমাদের উত্তরটা কি আসবে? AGHM। কোথায় আছে? অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে? A প্লাস বি মিনস LCM অফ এ অ্যান্ড বি। আর এ ইন্টু বি মিনস কি বলেছে? GCA বলতে গসাগু আর কি, এ অ্যান্ড বি এর গসাগু। তাহলে এখানে আমরা দেখে নিচ্ছি। প্রথমে এখানে 12x16 আছে, আর প্লাস 24x36 আছে। তাহলে 12 আর এই যে 16, এদের যদি তুমি গসাগু নির্ণয় করো, কত আসবে? 4 আসবে। এই যে প্লাসের প্লাস, এখানে দেখো কত আছে? 24 আর 36, এদের যদি আমরা গসাগু নির্ণয় করি, কত হবে? 12 হবে। এবার প্লাস বলতে দেখো আমরা দেখেছি যে এলসিএম করতে হয়। তো এবার তুমি 12 আর এই যে 4-এর এলসিএম যদি নির্ণয় করো, কত আসবে? 12 4-এর এলসিএম হচ্ছে 12। তাহলে এখানে উত্তর হবে অপশন নাম্বার সি। চলো পরের কোশ্চেন দেখো কি আছে। এ স্টার বি ইকুয়াল টু যদি এ বি প্লাস বি মাইনাস এ হয়, দেন ওরা এখানে জানতে চেয়েছে সি এর মান কি হবে এই ইকুয়েশন থেকে। তো আমরা এটাকে একটু লিখে নিচ্ছি প্রথমে। সি ইন্টু 2x5, রাইট? 2x5 ইকুয়াল টু হচ্ছে 97। আমরা প্রথমে এর কাজটা করব, কারণ এ ইন্টু বি বলতে এখানে যেটা দেওয়া আছে, তাহলে আমরা সিটা যেরকম আছে সিটাকে আমরা সেভাবে রেখে দিই ইন্টু। এবার এই যে এ ইন্টু বি বলতে এ বি প্লাস বি মাইনাস এ, তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আমরা এবার এটাকে সাজাবো। তাহলে কিভাবে সাজাবো? তাই তো? সরি, A × B। তাহলে এখানে 2টা হচ্ছে আমাদের এ, তাই তো? এ আর বি হচ্ছে এখানে 5। দেন কি? প্লাস বি, তার মানে এখানে হবে প্লাস আমাদের 5। তারপরে কি হবে? মাইনাস এ, অর্থাৎ -2 ইকুয়াল টু হচ্ছে 97। এবার আমরা এখানে দেখে নেব কত আসে। 5 দুগুণি 10, 10-এর থেকে 5 যোগ করলে 15, 15 থেকে 2 বাদ দিলে 13। তাহলে আমরা এখানে করে দিলাম 13, 97। আবার দেখো সেই ইকুয়েশন A × B। তাহলে এবার আমরা A × B করলে কি হবে? দেখো C × 13 প্লাস 13 মাইনাস সি
ইকুয়াল টু 97। তাহলে এবার আমরা এক কাজ করি, এখানে হচ্ছে 13C 1C 12C, এই যে 12C ইকুয়াল টু 97-এর থেকে 13 যদি আমি বাদ দিই, সাইড চেঞ্জ করে কত হবে 84, দেন সি ইকুয়াল টু কত চলে আসবে 7 12 84, তাই তো 7 12 84, অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে দেখো, ইফ এ ডিভাইডেড বাই বি মিনস এ ইজ এ টু বি অ্যাডেড টু বি, অর্থাৎ প্লাস বোঝাচ্ছে, আর এ ইন্টু বি বলতে কি বোঝাচ্ছে ডিভাইডেড বলছে। তো চলো এবার আমরা এটা চেঞ্জ করি, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন বা সিম্বল অ্যান্ড নোটেশন চ্যাপ্টার থেকে। তো এখানে ডিভাইডেড রয়েছে, আর ডিভাইডেড থাকা মানে আমরা জানি যে প্লাস করতে হবে। চলো প্লাস করলাম 7, তাই তো। আবার ডিভাইডেড রয়েছে, ডিভাইডেড বলতে আমরা প্লাস বুঝি, তারপরে কি আছে 14, আর এখানে ইনটু বলতে আমরা কি বুঝি ডিভাইডেড বুঝি। চলো এখানে করে দিলাম আমরা ডিভাইডেড। কি কাজ করব এবার, 14 আর সাথে কত হয় 21, প্লাস 14কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, তাহলে 21 আর 2 কত হয় 21 আর 2 হচ্ছে 23, অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারো যদি কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই তোমরা একটু কমেন্ট সেকশনে জানিও। চলো পরের কোশ্চেন কি বলেছে দেখো, পি ইজ সিস্টার অফ কিউ, তাহলে এই যে পি হলো কার, পি আর এই যে কিউ এরা হচ্ছে সিস্টার, এই যে এরা হচ্ছে সিস্টার, ওকে। এবার কি বলেছে, কিউ ইজ দ্য ওয়াইফ অফ আর, এই যে কিউ হলো ওয়াইফ অফ আর। চলো আমরা ওয়াইফ যখন, তাহলে এটাকে আমরা পাশে লিখে দিলাম, তাহলে কিউ কিন্তু ওয়াইফ, তার মানে এটা কিন্তু এটা ফিমেল, এটা মনে রাখবে, এটাও ফিমেল, রাইট। এটা তাহলে মেল হয়ে গেল। এরপরে কি বলেছে যে এস অ্যান্ড আর আর ব্রাদার্স, তাহলে এই এস আর আর হচ্ছে ব্রাদার, তাই তো। তাহলে আমরা এখানে আবার এইভাবে একটু ইন্ডিকেট করে দিলাম, তাহলে এরা দুইজন ভাই ভাই হয়ে গেল। এবার কি বললো যে হোয়াট ইজ পি অ্যান্ড আর, এই যে পি এর সাথে আর এর কি সম্পর্ক। দেখো আর এর ওয়াইফকে, আর এর ওয়াইফ হচ্ছে কিউ, তাহলে এই যে ওয়াইফের যে বোন, তাহলে ওয়াইফের বোন তোমার কি হবে সিস্টার ইন ল, অর্থাৎ অপশান নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি বলেছে দেখো, এ গোজ টু এ পার্টি হোস্টেড বাই হিজ ব্রাদার্স বি, তাহলে এ একটা পার্টিতে গেছে, কার, তার ভাই যে কিনা বি, বি তাই তো, তাহলে তার ভাইয়ের পার্টিতে গেছে, এতে লিখে দিলাম ভাইয়ের পার্টিতে, ওকে ফাইন। এবার কি বলেছে, বি হ্যাজ এ ডটার সি, বি এর একটি মেয়ে রয়েছে, তাই তো, এই যে বি এর একটি মেয়ে রয়েছে সে কিনা সি। আবার কি বলেছে, সি হ্যাজ এ ব্রাদার ডি, এই সি এর আবার একজন ভাই রয়েছে, সি এর একজন ভাই রয়েছে ডি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, দেখো এই যে বি এর ছেলে নিশ্চয়ই এটা, বি এর এর ছেলে, এর ছেলে, তাহলে এর কি হবে, এরা তো আবার ভাই, তাহলে দেখো এর ভাই হচ্ছে বি, আর বি এর ছেলে হচ্ছে ডি, তাহলে এর কি হবে ডি, এর ভাইয়ের ছেলে, এর হচ্ছে ভাইয়ের ছেলে, আর ভাইয়ের ছেলেকে আমরা কি বলা হয়, ভাইয়ের ছেলেকে আমরা নেপিউ বলা হয়। আর যদি বলতো এখানে ডি এর কি হয়, ডি এর কি হবে, তাহলে আঙ্কেল হবে, ওকে। এখানে চেয়েছে এর কি হয়, তো এর কি হবে নেপিউ হবে। চলো নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন খুব সুন্দর একটা কোশ্চেন, একটু ভালো করে বুঝতে হবে কি বলেছে দেখো, যে 5 বয়েজ আর সিটিং ইন এ রো, একটা রোতে ওরা বসে, ওকে। কাজল ইজ সিটিং বিটুইন পীযূষ অ্যান্ড পরেশ, কাজল, এই যে কাজল বসে কোথায়, বিটুইন পীযূষ অ্যান্ড হচ্ছে পরেশ। এবার বিষয়টা হচ্ছে পীযূষ কোন পাশে হবে এটা কিন্তু মেনশন করেনি, বা পরেশ কোন পাশে হবে এটা মেনশন করেনি। তো চলো আমরা দুটো ধরেই চলবো, এখানে দিলাম পীযূষকে আর এখানে দিলাম পরেশকে। দেখো এইভাবে যে হবে এটা কিন্তু শিওর নয়, তাহলে এক কাজ করি এদের উল্টো, অর্থাৎ পরেশ তো লেফট সাইডেও হতে পারে আর পীযূষ তো রাইট সাইডেও হতে পারে, তাহলে আমরা দুটো ইকুয়েশনে দুটোই আমরা একসাথে ট্রাই করছি। এরপরে কি বলেছে দেখো, যে হোয়াইল গোকুল গুগল গুগল ইজ সিটিং বিটুইন রনি অ্যান্ড পীযূষ। এবার এই যে গুগল বসবে কোথায়, রনি আর পীযূষের মধ্যে, কে বসবে গুগল বসবে, রনি আর পীযূষ, তাহলে এই হচ্ছে পীযূষ, তাহলে নিশ্চয়ই এখানে রনি বসবে, গুগল বসবে, আর এখানে নিশ্চয়ই তাহলে রনি থাকতে হবে, এখানে রনি থাকতে হবে, রাইট। আবার এখানে দেখো যেহেতু এখানে পীযূষ রয়েছে, কিন্তু গুগল বসবে কার মাঝে, পীযূষ আর রনির মাঝখানে, তাহলে হিসেব মতো গুগল তোমার এখানে বসছে, তাই তো, এটা গুগল, তাহলে এখানে আমরা গুগল দিলাম, তার এখানে তাহলে কে বসবে, এখানে বসবে তাহলে রনি, রনি। এখন বিষয়টা লক্ষ্য করো কি বলেছে, যে হু ইজ সিটিং অ্যাট দ্য এক্সট্রিম রাইট অফ গোকুল, গোকুলের একদম দক্ষিণ প্রান্তে কে আছে। তাহলে এবার এখানে যেহেতু গোকুলের প্লেসটা কিন্তু আমাদের মেনশন করে দেয়নি যে গোকুল আসলে কোন জায়গায় রয়েছে, তাই তো, আর অপশানেও দেখো গোকুলটা যাই হোক নেই। তাহলে এখানে আমরা এই রেসপেক্টে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা এই রেসপেক্টে উত্তর কি বলবো, যে দেখো এই যে গোকুল, তাই না, গোকুলের এক্সট্রিম রাইট, তাহলে গোকুলের এক্সট্রিম রাইট একদম সব থেকে দক্ষিণ প্রান্তে কিন্তু কে রয়েছে, পরেশ রয়েছে, গোকুলের একদম দক্ষিণ প্রান্তে কে হবে, এই যে পরেশ রয়েছে, তাই তো। আচ্ছা
হ্যাঁ, গোকুলের একদম দক্ষিণ প্রান্তে পরেশ। ভাই সবাই বুঝতে পেরেছো? যদি প্রবলেম থাকে একটু প্লিজ তোমরা মেনশন করে দেবে। তাহলে এখানে আমরা পরেশের সাথে যাব, কারণ একদম দক্ষিণে বলেছে, কিন্তু এটা খেয়াল রাখবে যে কারণ গোকুলের একদম পরে কে আছে এটা কিন্তু ওরা জানতে চায়নি। চলো নেক্সট, পরের কোশ্চেন কি বলেছে দেখো। ফাইভ বয় আর সিটিং, ফাইভ বয় আর সো স্ট্যান্ডিং দ্যাট দে ফর্ম এ সার্কেল। তাহলে পাঁচজন তারা একটা সার্কেল হিসেবে বসবে। চলো আমি একটু সার্কেলটাকে ড্র করার চেষ্টা করি। এই হলো সার্কেল, পাঁচজন, তাহলে এক দুই, এই তিন, এই চার, এই হলো পাঁচ। ওকে, এবার কি বলে দিয়েছে কোশ্চেন একটু দেখো, যে বলে দিয়েছে রহিম ইজ বিটুইন অজয় অ্যান্ড টম। রহিম, এবার দেখো এখানে আমরা রহিমকে লিখবো, আরে এই যে রহিম, রহিম কোথায় বসবে? অজয় আর টমের মাঝখানে। এখন বিষয় হচ্ছে অজয় কোন পাশে, লেফট সাইডে হবে না রাইট সাইডে হবে, এটা কিন্তু আমরা জানি না। তো তাহলে আমাকে এখানেও দুটো ড্র করতে হবে। দেখো তুমি সিঙ্গেল ড্র করে করতে পারো, তাহলে তোমাকে এইভাবে লিখতে হতো যে এখানে অজয় এখানে টম, তাই না? এবার যে কোনো একটা তো কনফার্ম হবে, এখানে আমি টম লিখলাম, আর এখানে চলো একটা দিয়ে দেখাই, অজয় লিখলাম। যে কোনো একটা কিন্তু আমার হবে, কারণ এখানে কিন্তু মেনশন করে দেয়নি কে কোথায় বসবে। এরপরে দেখি কি বলেছে, সালমান ইজ টু দ্য লেফট অফ বাবলু অ্যান্ড অজয়। তাহলে সালমান কোথায় বসবে? সালমান বলেছে ইজ টু দ্য লেফট অফ বাবলু, বাবলুর লেফটে এবং অজয়ের রাইটে। তাহলে সালমানকে এক কাজ করি, আমরা টমের পরে দিয়ে দিচ্ছি এখানে, যদি এর রেসপেক্টে হয়। ঠিক আছে, আমরা এই টমকে ধরে আগে করে দেখি যদি মিলে। এখানে তাহলে আমরা সালমানকে দিলাম, SALMAN, এখানে আমরা সালমানকে দিলাম। যদি তাই হয়, এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, সালমান তো হয়ে গেল, আর কে? এই যে বাবলু। চলো আমরা এখানে বাবলুকে বসিয়ে দিই, এই হলো বাবলু, BABLU। তাহলে বাবলু হয়ে গেল। এবার দেখো একটু মিলিয়ে দেখি, সালমান ইজ লেফট টু দ্য বাবলু, দেখো এর লেফটেই রয়েছে, রাইট, ঠিকই আছে। আর কি অজয় আর বাবলু, আয়ান কি বলেছে, সালমান অজয়ের রাইটে। এ দেখো অজয়ের রাইট তো এদিকে, ঠিকই তো আছে অজয়ের রাইট, তাহলে আমরা এটাও ঠিকঠাক বলতে পারি। এবার এখানে কি বলেছে, হু ইজ অ্যাট দ্য রাইট অফ বাবলু, তাহলে বাবলুর একদম রাইটে কে আছে? তো এখানে বাবলুর একদম রাইট, এই যে বাবলুর একদম রাইট হচ্ছে কে? অজয় রয়েছে, অজয়। তাহলে আমরা এইটা ধরেই কোশ্চেন সলভ করে দিতে পেরেছি, যে প্রথমে আমরা যেটা ধরলাম। যদি ভাই এটা টম আর এই যে অজয় প্রথমে আমরা এইভাবে বসালাম, যদি এটা না হতো তাহলে কিন্তু এইভাবে ধরতে হতো যে টম আর এই অজয়, তখন এটা ধরে করতো। যাক, আমাদের কপাল ভালো, একবার এসে গেছে। আমি আর দুটো ডায়াগ্রাম করলাম না, কারণ অজয় আর টমের তো প্লেসটা বলে দেয়নি, তাই না? তাহলে এখানে আমাদের উত্তর কি হবে? এখানে উত্তর হবে অজয়। এগুলো একটু খেয়াল রাখবে করার সময়, সিটিং অ্যারেঞ্জমেন্ট। নেক্সট দেখো কি আছে, একটা সিরিজ রয়েছে, দেখো সিরিজটা কিভাবে রয়েছে একটু দেখি আমরা। A থেকে B হয়েছে, B থেকে C হয়েছে, C থেকে D হলো, D থেকে E হবে, রাইট? তাহলে E দিয়ে শুরু আছে কোথায়? অপশন নাম্বার এই আছে E দিয়ে, তাই তো? আচ্ছা, ABCD, তারপরে ওরা কি চেয়েছে, ও সরি এখানে 6 নাম্বারটা চেয়েছে। তাহলে এটা যদি ই হয় 1 2 3 4, এটা 5, তাহলে এর পরেরটা নিশ্চয়ই এফ দিয়ে শুরু হবে, তাই তো? তো এফ দিয়ে তো প্রত্যেকটাই রয়েছে এফ, তো চলো তারপরেরটা দেখি। বি এর পরে সি, সি এর পরে আবার এ, তাই তো? এরপরে আবার সি করেছে। এবার একটু ভালো করে বুঝতে হবে 6 টার্ম কি আসে, সি, তারপরে কি আসবে দেখো, এখানে দেখলাম বি এর পরে সি, আবার এর পরে সি, তাই তো? এটা সি এর পরে এটা ডি হবে, সরি এটা ভুল আছে একটু, ডি হবে, হ্যাঁ, সি এর পরে ডি। তাহলে এখানে আবার দেখো ডি এর পরে এটা ই হবে, এটা ডি এর পরে ই, তাহলে এখানে থাকবে এফ, এফ এর পরে এটা আসবে নিশ্চয়ই জি। তাহলে আমাদের উত্তর কি হবে? FG²। চলো FG² কোথায় আছে? যে FG², এখানে একটু মিসিং ছিল, ঠিক আছে? আমি একটু কোশ্চেনটা আবার দিয়ে দিচ্ছি, AB², BC², CD², DE², EF², দেন এর পরেরটা কি হবে? এটাই 6 নাম্বারটা চেয়েছে। ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলেছে দেখো, এ ম্যান স্টার্ট ফ্রম হিজ অফিস অ্যান্ড গোস টু 8 কিলোমিটার ইস্ট। তাহলে এখানে ডিরেকশন থেকে একটা কোশ্চেন রয়েছে, আমরা ডিরেকশনটাকে আগে একটু ড্র করার চেষ্টা করছি। ইস্ট, এটা হলো ওয়েস্ট, এটা হলো নর্থ, এটা হলো সাউথ। তাহলে সবার প্রথমে কি বলেছে, এ ম্যান স্টার্ট ফ্রম হিজ অফিস অ্যান্ড গোস 8 কিলোমিটার, ইস্টের দিকে সে 8 কিলোমিটার গেল। চলো এখান থেকে শুরু করেছে, এই হলো তার 8 কিলোমিটার। এবার সে কি করলো, দেন হি টার্ন লেফট অ্যান্ড ওয়াক 3 কিলোমিটার। এবার সে লেফটের দিকে যাচ্ছে। চলো লেফটের দিকে কতটা গেল? লেফটের দিকে 3 কিলোমিটার গেল, এই যে 3 কিলোমিটার। এরপরে কি বলছে, অ্যাগেন হি টার্ন লেফট অ্যান্ড ওয়াক 8 কিলোমিটার। এবার আবার লেফটের দিকে গেল এবং 8 কিলোমিটার গেছে। এবার কি বলছে, অ্যাট হোয়াট ডিস্টেন্স
ইজ হি ফ্রম স্টার্টিং পয়েন্ট, তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে তার এখন ডিস্টেন্স কত, তাহলে এখান থেকে শুরু করেছে, সে এখন কোথায় রয়েছে, সে এখন এখানে রয়েছে, তাহলে এই ডিস্টেন্সটা যদি 3 হয় এটাও নিশ্চয়ই 3 হবে, তাহলে আমরা বলতে পারি এখন তার স্টার্টিং ডিস্টেন্স কত রয়েছে, যে এখানে 3 কিলোমিটার। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, একটু ভালো করে দেখতে হবে। এখানে বলেছে 40% অফ এ ইজ 60% অফ বি, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে 40%, তাই তো, তাহলে 40 একবার আমরা লিখে দিই 40/100 অফ এ ইকুয়াল টু 60% বি, তাহলে আমরা বলতে পারি 60/100 অফ বি। দেখো ওই 100 কেটে গেল, এই 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট A/B যদি বলি তাহলে কত আসবে, 3:2, তাহলে এখান থেকে উত্তর হবে 3:2। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ইন এ এক্সামিনেশন 35% স্টুডেন্ট ফেলস ইন ম্যাথমেটিক্স, তাহলে 35% আমরা এইভাবে করে দিলাম যে 35% ফেল করছে কিসে, ম্যাথমেটিক্সে। 15% ফেল ইন ইংলিশ, ইফ 10% বোথ, তাহলে দেখো 10% বোথ আবার করেছে, তাহলে এই যে 15% হচ্ছে কিসে, ইংলিশে, আর এই যে বোথ, এটা হচ্ছে কত পার্সেন্ট, এটা হচ্ছে 10%, তাহলে আমরা এটাকে করে দিলাম এই যে 10% হচ্ছে বোথ, এই যে এই পোর্শনটা। ওকে, এবার কি বলেছে, দ্য পাস পার্সেন্ট, তাহলে আমরা দেখে নেব যে টোটাল কত পাস করেছে, আগে ফেল করেছে, ফেলটা আগে দেখে নিই, টোটাল ফেল কত, কারণ ম্যাথে হচ্ছে 35, ইংলিশে হচ্ছে কি 15, কিন্তু দুটোর মধ্যেই কমন রয়েছে 10, তাহলে এই কমনটাকে আমরা বাদ দিয়ে দেবো। কীভাবে করব, আমরা 35 প্লাস হচ্ছে 15, যেহেতু 10 দুটোর মধ্যে কমন, সেটা আমরা মাইনাস করে দিচ্ছি, তাহলে কত আসবে, এখানে ফেলের সংখ্যা 35, 40, 50-এর থেকে 10 বাদ দিলে 40, 40 হচ্ছে আমার ফেল, 40 হচ্ছে আমরা ফেল, কিন্তু টোটাল স্টুডেন্ট হচ্ছে 100, তাই তো, টোটাল স্টুডেন্ট যদি 100-এর রেসপেক্টে করি তাহলে পাস কত হবে, 100-এর থেকে তুমি 40 বাদ দিয়ে দাও, তাহলে 60% হচ্ছে এখানে পাস, তাহলে এখানে আমাদের উত্তর হবে অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন। ডিউ টু সাম এরর দ্য ইন দ্য ওয়েটিং মেশিনে একটা এরর থাকার জন্য আহানা ওয়েট ওয়াজ শো 72 কেজি অ্যাজ অ্যাগেইনস্ট দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ 80 কেজি, 80 কেজির জায়গায় তাকে 72 কেজি দেখানো হচ্ছে, তাহলে দ্য ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ এরর কত হবে, তাহলে দেখো তার ওয়েট হচ্ছে কত, তার ওয়েট দেখানোর কথা ছিল 80, কিন্তু দেখাচ্ছে 72, তাহলে কত কম দেখাচ্ছে, এখানে তাকে 8 কম দেখানো হয়েছে, কতর মধ্যে 8 কম দেখিয়েছে, 80-তে 8 কমিয়েছে, তাহলে শতকরা কত হবে, আমরা এখান থেকে বলতে পারি 8/10, শতকরা হচ্ছে 10% তার এরর হয়েছে, তাই তো, তাহলে এখানে আমাদের উত্তর হবে অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন। এ ম্যান ওয়াজ 60,000 ইন এ লটারি, 35% of the money was taken by the government as a tax he actually received, তাহলে সে 60,000 টাকার লটারি পেয়েছে, 35% ট্যাক্স দিয়েছে, তাহলে কত টাকা সে অ্যাকচুয়ালি পেয়েছে, তাহলে দেখো এই যে 60,000 টাকার মধ্যে সে 35% ট্যাক্স দিয়েছে, তাহলে পেয়েছে কত, 65%, তাহলে এর 65% তুমি বের করো, উত্তর চলে আসবে, কত আসবে দেখো, 5 6 30-এর 0, 2 শূন্য আগে দিয়ে দিই, রাইট, তাহলে 5 6 30-এর 0, হাতে আছে 3, 5 6 36, 37, 38, 39, তাহলে 39,000 টাকা পেয়েছে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো এবার নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। দ্য রেশিও বাস অ্যান্ড ট্রেন, এই যে বাস আর এই হলো ট্রেন, এখানে রেশিও বলে দিয়েছে কত, 4:5, বাস আর ট্রেনের রেশিও হচ্ছে 4:5। এবার কি বললো, ই বাস ফেয়ার ইনক্রিজ বাই 10%, বাসের ফেয়ারটা বা ভাড়াটা 10% ইনক্রিজ হয়েছে, আর এখানে দেখো এই যে ট্রেনের ফেয়ারটা হচ্ছে 20% ইনক্রিজ হয়েছে। একটা জিনিস লক্ষ্য করো, এই যে 4-এর 10% বের করাটা কিন্তু একটু প্রবলেম বা একটু সমস্যা, আমরা কি করব, রেশিও যখনই থাকবে আমরা 100 করে নেব, এটাকে আমরা 400 করলাম, এটাকে আমরা 500 করলাম। এবার দেখো এই যে 400-এর 10% বাড়লো, তাহলে বিষয়টা কত হলো, 440 হয়ে গেল এখন, আর এই যে 500-এর 20% বাড়লো, তাহলে কত হবে, 100, অর্থাৎ 600 হয়ে গেল বিষয়টা। তাহলে এবার এক কাজ করো, এখানে একটু ক্যালকুলেশন করি, আমরা 4 দিয়ে যদি ডিভাইডেড করি, 4 11 44 হয়, 4 15 60 হয়, তাহলে এখন নতুন আমাদের যে রেশিওটা এসে দাঁড়ালো সেটা হচ্ছে 11:15। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যে কোনো রেশিও যখনই থাকবে পার্সেন্টেজ বের করতে গেলে কি করবে, একটু তোমরা সেটাকে বাড়িয়ে নেবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কি আছে। ডিউ টু রোটেন ফিশ এ ফিশ ট্রেডার ফোর্সেস টু সেল 10% লস, 10% সে লস করে ফেলেছে। ইফ দ্য পারচেজ ভ্যালু অফ 250, দেন সেলিং প্রাইস কত, সে কী করলো, 10% লসে বিক্রি করেছে, 250 টাকা দিয়ে কিনেছিল, তার বিক্রয় মূল্যটা কত, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে 90% ইকুয়ালটি হচ্ছে 250, রাইট, 10% লস, তাই তো, ওরা এখানে কি চেয়েছে,
যে তুমি কত টাকায় ডিউ টু রোটেন 10% লস করেছো ইফ দ্য পারচেজ ভ্যালু, অর্থাৎ তার কেনা দাম যদি 250 টাকা হয় তাহলে সে 10% লসে বিক্রি করছে, তাই তো? তাহলে 10% লস আমরা এইভাবে বলতে পারি, 250 টাকার জিনিসটা 10% লস বলতে 90/100 করে দিলাম আমরা। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে 8×25 200, 9×25 হচ্ছে 225। তাহলে এখান থেকে আমাদের উত্তর হবে অপশান নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। এ বক্স কন্টেন ওয়ান রেড বল অ্যান্ড ওয়ান ব্লু বল অ্যান্ড ওয়ান গ্রিন বল। তাহলে এখানে কি কি আছে? রেড আছে, আর কি ব্লু আছে, আর হচ্ছে গ্রিন আছে। ওকে, দ্য রেশিও অফ দ্য ওয়েট অফ রেড অ্যান্ড ব্লু, এই যে রেড অ্যান্ড ব্লু বলে দিয়েছে 5:6। ওকে, অ্যান্ড আর কি বলে দিয়েছে? 5:6, অ্যান্ড দ্য ব্লু অ্যান্ড গ্রিন, এই যে ব্লু অ্যান্ড গ্রিন আবার বলে দিয়েছে কত? ব্লু গ্রিন বলে দিয়েছে 5:4। তাহলে এবার এখানে ওরা দিয়ে দিয়েছে দ্য ব্লু বল ওয়েট, যদি ব্লু বলের ওয়েট 60 হয় দেন আমরা এখানে এক কাজ করি, আগে রেশিও বের করবো কার? রেড ব্লু গ্রিনের রেশিও কি আসবে? দেখো রেশিও বের করার জন্য আমরা একটা সহজ মেথড বলেছিলাম, যে যেটা ফাঁকা থাকবে, এই ঘরটা ফাঁকা আছে, দেখো এটা ফাঁকা আছে, যেটা ফাঁকা থাকবে ঠিক তার আগের সংখ্যা বসিয়ে দাও, যেটা ফাঁকা থাকবে ঠিক তার আগের সংখ্যা বসিয়ে দাও। কিংবা তোমরা ডাইরেক্ট এই দেখো 5×5 = 25 করতে পারো, 5×6 = 30 করতে পারো, আবার এইভাবে কত যে 4×6 = 24 করতে পারো। তো এই জন্য এটা একটু অনেকের ঝামেলা বা বুঝতে পারে না। এবার দেখো ইজিলি আমরা করে দিলাম, আগের ঘর ফাঁকা রেখে 5×5 = 25, এই দেখো 5×6 কত 30, বিষয়টা তো একই থাকছে। দেখো 4×6 কত? 4×6 = 24। তাহলে এটা এলো একটু আমরা এখানে এবার দেখে নেব কি বলেছে। ইফ দ্য ব্লু বল ওয়েট যদি 60 হয়, ব্লু বল কোথায়? এই যে ব্লু বল যদি 60 হয় তাহলে এখানে 30 = হচ্ছে 60, তাহলে আলটিমেটলি আমরা 2 গুণ করেছি। ওরা চেয়েছে গ্রিন বল, তাহলে গ্রিন বল কত হবে? 24, 24-এর সাথে 2 গুণ করলে 24×2 = 48। আমাদের উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, 48 গ্রাম। চলো পরের কোশ্চেন দেখো কি বলেছে। দ্য পপুলেশন অফ এ ডিস্ট্রিক্ট ইনক্রিজ বাই 4% ডিউরিং ফার্স্ট ইয়ার, প্রথম বছর 4% বৃদ্ধি হবে, অ্যান্ড ডিক্রিজ বাই 5% ডিউরিং সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছর 5% হ্রাস হবে। আর কি বলেছে? দ্য প্রেজেন্ট পপুলেশন, বর্তমান জনসংখ্যা যদি এত হয় তাহলে 2 বছর আগে কত ছিল? তাহলে ভালো করে একটু বুঝতে হবে, এখানে কিন্তু যে জনসংখ্যাটা কমেছে, আগে যা ছিল, আগে কত ছিল আমি জানি না, 2 বছর আগে আমি ধরে নিলাম 2 বছর আগে জনসংখ্যা এক্স, এবার প্রথম বছরে কত হলো? 4% কি হলো? বৃদ্ধি পেল, অর্থাৎ এই যে প্রথম বছরে 104/100 হয়েছে, দ্বিতীয় বছরে 5% কমেছে, অর্থাৎ আমি বলতে পারি 95/100 কমে এখন বর্তমানে জনসংখ্যা হয়ে গেছে কত? 4,94,000 হয়েছে বর্তমান জনসংখ্যা। তাহলে ওরা এই যে 2 বছর আগে কত ছিল এটাই জানতে চেয়েছে। তাহলে এক্স ইকুয়াল টু কীভাবে বের করবো আমরা? দেখো 494 1 2 3 ইন্টু 100 ইন্টু 100 ডিভাইডেড বাই হচ্ছে 104 ইন্টু হচ্ছে 95। তো এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো এখান থেকে চলে আসবে 5 lakhs, তাই তো? এখানে ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে নেবে, আমি একবারে উত্তর করে দিলাম, সময়টাকে আমরা সেভ করছি। চলো পরের কোশ্চেন। তোমরা এখানে ডিজিট সাম ইউজ করতে পারো, ইয়েস এখানে তোমরা ডিজিট সাম, আমি এখানে ডিজিট সাম মেথডটাকে কাজে লাগিয়েছি। ডিজিট সাম 4 আর 1 5, তাই তো? আর তোমার 5×5 = 25, 7, 7-এর সাথে 4 গুণ করলে ভ্যানিশ। ওকে, 4 গুণ করবো মনে রাখবে। তাহলে এখানে আমাদের দেখো 4 4 8 হলো, 8-এর সাথে যদি আমরা 4 গুণ করি, 8-এর সাথে আমরা যদি 4 গুণ করি, 4 8 32, 32-এর ডিজিট সাম করলে 5, অপশান নাম্বার বি হচ্ছে এখানে 5। তো যারা ডিজিট সাম বিষয়টা জানো তাদের তো আশা করি কোনো প্রবলেম হবে না, যারা জানো না একটু দেখে নেবে। এই যে বড় ক্যালকুলেশন দেখে কাটাকাটি একদমই ভুল করে করতে যাবে না, এখানে ডিজিট সাম করবে। চলো পরের একটা কোশ্চেন দেখে নাও কি বলেছে। এ ম্যান ডিপোজিট 3,000 ইন এ ব্যাঙ্ক অ্যান্ড 2,500 ইন এ পোস্ট অফিস। দু জায়গায় দু রকমভাবে টাকা রেখেছে, রেট অফ ইন্টারেস্ট ব্যাঙ্ক 0.5% মোর দেন দ্য পোস্ট অফিস হি গেট কত টাকা পেয়েছে? 235 টাকা পেয়েছে ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, দ্য রেট অফ ইন্টারেস্ট পোস্ট অফিস। তাহলে পোস্ট অফিসের রেট অফ ইন্টারেস্ট কত? তো দেখো এই কোশ্চেনটা আমরা একটু বড় করে যদি করতে হয়, প্রথমে দেখিয়ে দিচ্ছি। তুমি 3,000 টাকা নিয়েছো, তাই তো? এবার কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট জানি না, কিন্তু এই যে পোস্ট অফিসের থেকে 0.5% বেশি, তাহলে রেট অফ ইন্টারেস্টটা হাফ যখন বেশি হবে পি, তাই তো? এবার আগের পোস্ট অফিসের ধরলাম আর, তাহলে তোমার ব্যাংকে কত হবে? আর প্লাস হচ্ছে 0.5, পি আর টি হচ্ছে 1 বছর সময়, বাই হচ্ছে 100, ভালো করে বুঝো, প্লাস
আবার এই যে পোস্ট অফিসে কত বললাম, পোস্ট অফিসে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আর আর সময় হচ্ছে 1 বছর। এই যে এই টোটাল পেয়েছি আমরা কত টাকা, 235 টাকা। তো এই ক্যালকুলেশন করে তোমার এখান থেকে আর বের করলে 4 আসবে, কিন্তু অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো এইভাবে ক্যালকুলেশন না করার জন্য, কিভাবে করবে সেটা এবার দেখাচ্ছি। দেখো এখানে হচ্ছে 2500 টাকা রেখেছে, এখানে হচ্ছে 3000 টাকা রেখেছে। তাহলে কোথায় তোমার এই যে ব্যাংকে 3000 টাকা অর্থাৎ 500 টাকা বেশি রেখেছে, ব্যাংকে 500 টাকা বেশি রেখেছে, একটু ভালো করে বোঝো। তাহলে আমি একটু দেখে নিই এই যে 2.5% জন্য কত টাকা ইন্টারেস্ট আসবে, আগে আমি এখানে দেখে নেব। 2.5% জন্য দেখো এই যে 3000-এর হাফ, সরি আড়াই নয় 1/2%, তাহলে 3000 একটু ভালো করে দেখে নাও, এই যে 3000-এর 1/2% কত হয়, 3000-এর 1/2% একটু দেখে নাও, দশমিক এই 2 শূন্য, তাহলে 1 2, যে 1 2 রাইট। যে 5 দিয়ে দিলে কত হয়, 5 দিয়ে দিলে 20 হয়, 20 তাই তো। তাহলে এই 2 শূন্য, সরি একটু 2 শূন্য কাটলাম, 5 দিয়ে 20, এখানে 3000, আমি কি ভুল করলাম? ও সরি, এখানে তো একটা শূন্য হবে, একটা শূন্য, তাহলে 2 দিয়ে কাটলে 15। তাহলে আমরা এখানে দেখে নিলাম যে যেহেতু 3000 টাকার জন্য 1/2% বেশি, অর্থাৎ সে 15 টাকা এক্সট্রা পাবে। তাহলে এক কাজ করি, আমি এই 15 টাকাটাকে বাদ দিয়ে দিই টোটাল যে ইন্টারেস্ট, কারণ এটা তো এক্সট্রা পাবে, তাহলে আর এক্সট্রা কিন্তু থাকবে না, তাহলে দুটো জায়গায় থেকে ইকুয়াল হয়ে যাবে, ভালো করে বোঝো। টোটাল সে 235 টাকা ইন্টারেস্ট পেয়েছে, যেহেতু একটা ব্যাংকে সে 3000 টাকা রেখেছে, এর জন্য সে 1/2% বেশি পাবে। তাহলে 3000 টাকার এই যে 1/2% কত হয় ভাই, 1/2% হচ্ছে 15 টাকা। তাহলে এক কাজ করো, এই 15 টাকা তুমি বাদ দিয়ে দাও। 15 টাকা বাদ দিয়ে দিলে কি হবে আগে দেখে নাও, 220 টাকা। তাহলে আমি বলতে পারি এখন 220 টাকা ইন্টারেস্ট পেয়েছি। কিন্তু এখন তো আর ওই যে বেশি এই কথাটা বলতে পারবে না, কারণ বেশি কত, 15 টাকা, সেটা আমি আলাদা বের করে নিলাম। তাহলে 15 টাকাটা আমি টোটালি বাদ দিয়ে দিলাম। এবার লক্ষ্য করে দেখো, তাহলে এখন আমি কত টাকা ইন্টারেস্ট পেয়েছি বলবো, এখন আমি 220 টাকা ইন্টারেস্ট পেয়েছি। আচ্ছা চলো, এই যে 220 টাকা ইন্টারেস্ট পেয়েছো তুমি কত টাকার জন্য, এই যে এখানে 3000 টাকা আর এখানে হচ্ছে 2500 টাকা, তাহলে 3000 আর 2500 কত হয়, 3000 2500 হচ্ছে 5500 টাকার জন্য। এটুকু দেখো বুঝতে পেরেছো কিনা, 5500 টাকার জন্য 220 টাকা ইন্টারেস্ট পেয়েছো। তাহলে তুমি শতকরা, রেট অফ ইন্টারেস্ট আমাদের শতকরা বের করতে হয়, শতকরা কত হবে ক্যালকুলেশন করো। কিভাবে করব, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম। আচ্ছা 5 দিয়ে দিলে 11, 5 দিয়ে দিলে 2, 11 দিয়ে দিলে 2, 2 দুগুণি 4, দেখো 4% চলে আসে। আমি আবার রিপিট করি, খুব সুন্দর একটা কোশ্চেন, যারা এইভাবে করবে না অনেকটা সময় যাবে। আমি কি বললাম, এ ম্যান ডিপোজিট 3000, দেখো এই যে ব্যাংকে 3000 টাকা দেয় রাইট, আর ব্যাংকে হাফ 15.5% বেশি পাচ্ছে কি, পোস্ট অফিসের থেকে। আর পোস্ট অফিসে কত টাকা, 2500 টাকা। আমি কি করলাম, এই যে ব্যাংকে যে 1/2% বেশি ইন্টারেস্ট দেয়, তাহলে 1/2% কত, 1/2% হচ্ছে 15 টাকা 3000-এর, তাহলে এই 3000 থেকে 15টা যেটা আমরা বের করলাম, এই 15টা মাইনাস করে দেবো। কেন, আমি তো ওই যে বেশি ধরেই তো পেয়েছিলাম এই যে 235 টাকা, তাহলে 235-এর থেকে 15 বাদ দিলে থাকছে আমার 220 টাকা। তাহলে এবার এই 220 টাকা ইন্টারেস্টটা কিন্তু আমি দুটো ব্যাংকের ক্ষেত্রে পেয়েছি, এখানে আর কোনো বেশি কমের কথাটা থাকবে না, কারণ যেটা বেশি ছিল সেটা আমি আগেই বাদ দিয়ে দিয়েছি। ওকে, তাহলে আমাদের এখানে উত্তরটা আসবে কত, 4%। চলো নেক্সট লাস্ট কোশ্চেন। এ পার্সন স্ট্যান্ডিং অন এ রেলওয়ে প্ল্যাটফর্ম 120 মিটার লং, একজন ব্যক্তি একটা রেলওয়ে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে, যেটা কিনা প্ল্যাটফর্মটা হচ্ছে 120 মিটার লম্বা। নোটিস দ্যাট এ ট্রেন হুইজ পাসেস হিম 5 সেকেন্ড, যে তাকে 5 সেকেন্ডে পাস করবে, তাই তো, পাসেস কমপ্লিটলি থ্রু দ্য স্টেশন 15 সেকেন্ড, এবং ওই স্টেশনকে সে 15 সেকেন্ডে পাস করবে। তাহলে দ্য লেন্থ অফ দ্য ট্রেন, তাহলে সবার আগে দেখো লেন্থ বলেছে ওরা, তাই তো, লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য চেয়েছে। তো আমরা জানি, অর্থাৎ এখানে আলটিমেটলি যে আমরা কীভাবে করব, একটা জিনিস মনে রাখবে, যখন ট্রেন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তাহলে তখন ট্রেন প্ল্যাটফর্ম প্লাস তার ওই ট্রেনের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। ট্রেন যখন কোনো মানুষকে অতিক্রম করে, তখন ট্রেন আলটিমেটলি শুধুমাত্র ওই মানুষকেই অতিক্রম করবে, ভালো করে বোঝো। ট্রেন বড় দৈর্ঘ্যের যদি কাউকে অতিক্রম করে, তাহলে কি হয়, নিজের দৈর্ঘ্য প্লাস ওই ট্রেনের দৈর্ঘ্য থাকে। আর যদি সরু লেন্থ, যেমন তোমার ম্যান, ট্রি, পোল, এইসব যদি অতিক্রম করে, তার মানে আলটিমেটলি সেই ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করেছে। আর যদি প্ল্যাটফর্ম ব্রিজকে অতিক্রম করে, ট্রেন কী হবে, তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এবার তাহলে এখানে কোশ্চেন দেখো কি বলেছে, যে আমরা জানি স্পিড ইকুয়াল টু কি, স্পিড ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই হচ্ছে টাইম, এটা আমরা সবাই জানি। এবার কোশ্চেনটাকে সলভ করবো। দেখো এই যে 5 সেকেন্ডে অতিক্রান্ত করেছে কাকে, পাসেস হিম, একজন মানুষকে। আরে ভাই, মানুষকে অতিক্রান্ত করা মানে তো হচ্ছে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করেছে। তাহলে ট্রেনের লেন্থ কত, ট্রেনের লেন্থ আমি জানি না, এই যে এই লেন্থকে 5 সেকেন্ডে অতিক্রম করেছে। ক্লিয়ার,
ইকুয়াল টু, কেন ইকুয়াল টু, সে আবার প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে। ভাই প্ল্যাটফর্মকে অতিক্রম তো করেছে কত সেকেন্ডে, 15 সেকেন্ডে। প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি, ট্রেন প্লাস হচ্ছে প্ল্যাটফর্ম। তাহলে আচ্ছা এটাকে আমি টি দিয়ে বলে দিই, এই যে টি, ওকে, এই যে টি, ট্রেন। তাহলে ট্রেন কে করেছে 5 সেকেন্ডে। এবার এই যে ট্রেন প্লাস হচ্ছে প্ল্যাটফর্ম, কিন্তু প্ল্যাটফর্মটা বলে দিয়েছে দেখো 120 মিটার। তাহলে ট্রেন আর এই যে প্ল্যাটফর্মকে 120 মিটার করেছে 15 সেকেন্ডে। এবার ক্যালকুলেশন করো, 5 দিয়ে 15কে কাটলে 3, এই 3 3t ইকুয়াল টু হচ্ছে টি প্লাস হচ্ছে 120। তাহলে 2t ইকুয়াল টু যদি 120 হয়, টি ইকুয়াল টু কত আসবে, 60। তাহলে এখানে উত্তর হবে 60 মিটার। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। একটা জিনিস একটু নোট ডাউন করে রাখবে, কোনো পোল, কোনো ম্যান, কোনো ট্রি যদি কোনো ট্রেন অতিক্রান্ত করে, ট্রেন আলটিমেটলি কী করলো, ওই ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করেছে। আর ট্রেন যদি কোনো ব্রিজ এবং কোনো যদি আর কি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তাহলে ট্রেন প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রান্ত করবে। ওকে, তো এই ছিল আমাদের 2017 সালের সমস্ত প্রিলিমিনারির কোশ্চেন। তোমরা যারা 2021 বা যারা 22-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ক্লাসগুলো একটু ভালো করে দেখে নাও। যারা আগেরগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে। তাহলে কি হবে, কোশ্চেন প্যাটার্ন এবং কোন কোন চ্যাপ্টার কোন কোন টপিকের উপর বেশি জোর দিতে হবে, আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো। তো যাই হোক, তোমরা একটু ফিডব্যাক জানিও যে কীরকম লাগলো বা কারো কোনো বুঝতে প্রবলেম হয়েছে কিনা। আজকের ভিডিও এই অবধি, আমি আর বেশি লং করছি না, চলো।